Hello everyone, good morning. Hello everyone. তো চলো শুরু করা যাক ক্লাস। তো অবশ্যই করে আজকে আলোচনা করব মিশন WBCS 2024 MCQ প্র্যাকটিস ক্লাস। আচ্ছা, শুরুতেই তোমাদের কাছে একটা ইনফরমেশান আমি শেয়ার করি। গতকাল একটা ইনফরমেশান RPF রিলেটেড দিয়েছিলাম, তো এটা বলতে পারো একদমই মিসগাইড করেছে, এটা ফেক ইনফরমেশান মানে শেয়ার হয়েছিল। সরি ফর দিস, আমি প্রপারলি না চেক করে আমি বিভিন্ন ওয়েবসাইট থেকে দেখে বলেছিলাম, তার জন্য আই এম এক্সট্রিমলি সরি। তো যাই হোক, এগুলো একটু রাখবে, অবশ্যই মাথায় রাখবে। অনেক সময় অনেক ইনফরমেশান যেগুলো ভুল ইনফরমেশান শেয়ার হয়, তো এগুলো থেকে বিরত থাকা উচিত আমাদের সবাইকে। আরও বেশি আমাদের সোশ্যাল মিডিয়া জগতে আরও বেশি আমাদের সচেতনতা বাড়াতে হবে। যাই হোক, 2024 WBCS পরীক্ষার কথা মাথায় রেখে আজকে আমরা এখানে বিভিন্ন প্রশ্ন আলোচনা করব। অবশ্যই করে ডেলি স্ট্যাটিক জিকে মক টেস্ট অ্যানালিসিস চলছে এই কদিন। তো অবশ্যই তোমরা আমার টেলিগ্রাম চ্যানেল, বিভিন্ন ক্লাসের আপডেট, এক্সাম আপডেট, ভেরিয়াস ইনফরমেশনের জন্য তোমরা আমার টেলিগ্রাম চ্যানেল জয়েন করতে পারো। টেলিগ্রামে গিয়ে সিম্পল অরিজিৎ বাসু চৌধুরী বলে সার্চ করবে, ঠিক আছে? তো আমার প্রোফাইল পেয়ে যাবে। এছাড়া এই যে ইনসাইটস WBCS ইউটিউব চ্যানেলটা কিন্তু মেক শিওর তোমরা সাবস্ক্রাইব করবে। এই চ্যানেলটা এখন তোমরা সাবস্ক্রাইব করবে, তাহলে তোমরা কী হবে, রেগুলার যে ক্লাসের আপডেটস তোমরা পেয়ে যাবে। একটা সাবস্ক্রাইব করা এখানে কোনো পয়সা লাগছে না। একটা সাবস্ক্রাইব করতে হয়তো তোমাদের 2 সেকেন্ড সময় লাগে, কিন্তু আমাদের মানে বেসিক্যালি আমাদের পুরো টিমের কাছে কিন্তু অনেক লট। তো অবশ্যই করে তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করো যদি তোমাদের ভালো লাগে, আর অবশ্যই শেয়ার করো, ঠিক আছে? আর এই ক্লাসের টার্গেট অডিয়েন্স কারা? অবশ্যই WBCS পরীক্ষা 2024 যারা প্রিভি দিচ্ছ, মেন দিচ্ছ, 2023-এ যারা মেন দেবে, এছাড়া মিসলেনিয়াস, ক্লার্ক সি, ফুড SI, সমস্ত রেলওয়ে, প্রতিটা পরীক্ষার জন্য কিন্তু ইম্পর্টেন্ট। তো অবশ্যই পুরো ক্লাসটা কিন্তু তোমরা করবে। চলো আজকে প্রথম প্রশ্ন। এই প্রশ্নটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, প্রশ্নটা ভালো করে পড়ো। আর একটু ক্লাসটা যারা যারা জয়েন করেছো ক্লাসটা একটু শেয়ার করে দাও, ক্লাসটা শেয়ার করে দাও। আচ্ছা, আজকে প্রথম প্রশ্ন, ইন দ্য পার্লামেন্ট হোয়াট ইজ দ্য মিনিং অফ দ্য গভর্নমেন্ট বিল? মানে আমরা পার্লামেন্টের ক্ষেত্রে আমরা গভর্নমেন্ট বিল বলতে আমরা কি বুঝি? কোনো বিল তো যে কোনো পক্ষ থেকে ইন্ট্রোডিউস হয়, এবারে সেই বিল দুটো ভাগে ভাগ হয়। সেই বিল পরে পাস হলে একটা পর্যন্ত, সেটা আলাদা ম্যাটার, কিন্তু একটা প্রাইভেট বিল, একটা হলো গভর্নমেন্ট বিল, ঠিক আছে? দুটো ক্লাসিফিকেশান আছে। তো যাই হোক, এখানে গভর্নমেন্ট বিল বলতে তুমি কি বোঝো? বলছি বিল প্রেজেন্টেড বাই রুলিং পার্টি মেম্বার। এই বিলটা প্রেজেন্ট করে রুলিং পার্টি মেম্বার। আচ্ছা, বিল অ্যাপ্রুভড বাই দ্য গভর্নমেন্ট, যখন কোনো বিল অ্যাপ্রুভ করবে গভর্নমেন্ট দ্বারা। অনলি দ্য PM, অনলি প্রাইম মিনিস্টার প্রেজেন্ট দ্য বিল, যখন প্রাইম মিনিস্টার এই বিলটা প্রেজেন্ট করবে। PM নাকি অপশান ডি, এ বিল ইন্ট্রোডিউসড বাই এনি মিনিস্টার, যখন কোনো বিল ইন্ট্রোডিউস করবে কোনো মিনিস্টার ইন দ্য ইদার হাউস অফ দ্য পার্লামেন্টের যে কোনো কক্ষে। এবার তোমরা আমাকে বলো এক্ষেত্রে গভর্নমেন্ট বিল বলতে তুমি কি বোঝো? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এটা। তো আমি তোমাদের ফার্স্ট অফ অল বলি, গভর্নমেন্ট বিল বলতে আমরা এখানে বুঝি যখন কোনো মিনিস্টার যখন বিলটি ইন্ট্রোডিউস করে তখন তাকে গভর্নমেন্ট বিল বলা হয়। আর প্রাইভেট বিল বলতে নর্মাল যখন কোনো MP ওটাকে ইন্ট্রোডিউস করে যে কোনো কক্ষে, ওকে হোয়াট এভার, ঠিক আছে? তো এখানে অপশান হবে, অপশান ডি হবে কারেক্ট অ্যান্সার। এ বিল ইন্ট্রোডিউসড বাই এনি মিনিস্টার ইন ইদার অফ দ্য হাউস অফ দ্য পার্লামেন্ট, ঠিক আছে? তো অপশান ডি। তো লেজিসলেটিভ প্রপোজাল আর ব্রট বিফোর ইদার হাউস অফ দ্য পার্লামেন্ট ইন দ্য ফর্ম অফ এ বিল। A bill is drafted of a legislative proposal which
which when passed by both the House of Parliament and assented to by President become act। মানে কোনো বিল যখন কোনো ইন্ট্রোডিউস করছে কোনো ব্যক্তি, কোনো মিনিস্টার, কিন্তু বিলটা তো বিলটা পাস করতে হবে। ধরো বিলটা কোনো এমপি সরকারি কোনো একটা কৃষিমন্ত্রী ইন্ট্রোডিউস করলো কোনো কৃষি বিল, হতে পারে সেটা রাজ্যসভা পাস হয়ে গেল, কিন্তু প্রেসিডেন্ট সিগনেচার করলে কিন্তু ওটা অ্যাক্টে পরিণত হবে। তো এটা হলো প্রসেস। তারপরে একটা নিউজ পেপারে একটা মানে অফিসিয়াল গ্যাজেট মানে আপডেট দেওয়া হয়, সেটা আলাদা ব্যাপার। যাই হোক, এখানে অপশান ডি হয়ে গেল। ঠিক আছে, গুড মর্নিং রাহুল, প্রিয়াঙ্কা। আচ্ছা, আজকের প্রথম প্রশ্ন, হুইচ কনস্টিটিউশনাল আর্টিকেল এম্পাওয়ার অ্যামেন্ডমেন্ট অফ দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া? এর মধ্যে কোন আর্টিকেল ক্ষমতা দেয়, এম্পাওয়ার করে সংবিধানকে, ভারতীয় সংবিধানে অ্যামেন্ডমেন্টের ক্ষেত্রে? আর্টিকেল 368, আর্টিকেল 356, আর্টিকেল 357 না আর্টিকেল 359? বলো, হুইচ কনস্টিটিউশনাল আর্টিকেল এম্পাওয়ার অ্যামেন্ডমেন্ট ইন দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া? তো এখানে আর্টিকেল হবে 368। পারফেক্ট অ্যান্সার করেছো, 368 একদম। পার্ট 20 আর বাকি আর্টিকেলগুলো তোমাদের পড়তে হবে। গুড মর্নিং ধারা। তো অ্যামেন্ডমেন্ট এবারে অ্যামেন্ডমেন্টের 4টে প্রসেস আছে, তার জন্য মেজরিটি করতে হয়। সিম্পল মেজরিটি, এফেক্টিভ মেজরিটি, অ্যাবসলিউট মেজরিটি না স্পেশাল মেজরিটি। এবার সেদিন কারা প্রেজেন্ট আছে, অ্যাবস্টেন, অ্যাবসেন্ট, ভ্যাকেন্ট, বুঝেছো? তো এইগুলো তোমাদের জানতে হবে। ওকে, তো পার্ট 20, 368। The function of pro tem speaker is to pro tem speaker। এবার তোমরা ইলেকশনে খুব ভালোভাবে শুনতে পাবে। চেক if the election certificate of a member are in order, conduct the proceeding of the house in the absence of the speaker, swearing in members and hold change till a regular speaker is elected, officiate as speaker when a speaker unlikely to be elected। দেখো, স্পিকারের পোস্ট কোনদিন ফাঁকা থাকে না। এবার ইলেকশন আছে, তুমি জানো দল থেকে মানে যে দল ক্ষমতা তার থেকে স্পিকার, কিন্তু এরকম কোথাও সংবিধান লেখা নেই যে দল ক্ষমতা এখান থেকে স্পিকার, কিন্তু এটা হয়ে আসছে কনভেনশনাল একটা প্রসেস। তো কনভেনশনাল যেহেতু প্রসেস একটা চলছে, কিন্তু কি হবে, এবার ধরো ইলেকশন হবে, নতুন সরকার আসবে, কি করে নতুন সরকার আবার সেখান থেকে আবার কে স্পিকার ডিসাইড হবে, কিন্তু নতুন যারা আসবে মেম্বার্স তাদের তো সোয়ারিং করবে। এবার রেগুলার স্পিকার ততক্ষণ এই পোস্টে ফাঁকা থাকে না। তো সেক্ষেত্রে এটাই উত্তর। নো রাহুল, প্রশ্ন আলোচনা পড়ো। প্রোটেম স্পিকার মানে কি? টেম্পোরারি স্পিকার। সোয়ারিং ইন দ্য মেম্বার অ্যান্ড হোল্ড চার্জ। দেখো, সোয়ারিং দ্য মেম্বার, নতুন মেম্বারদেরকে শপথ গ্রহণ করাবে পার্লামেন্টে, তারপরে কি করবে, রেগুলার স্পিকার চলে এলে তার কাজ ওখানে এন্ড হয়ে যাবে। তো সোয়ারিং ইন দ্য মেম্বার্স অ্যান্ড হোল্ড চার্জ টিল এ রেগুলার স্পিকার ইজ ইলেক্টেড। বুঝতে পারছো? তো অপশন সি হবে। Pro tem speaker is the temporary speaker who preside over the first meeting after the election। তিনি পৌরোহিত্য করেন। তিনি জানো প্রতিটা মানে বাজেট মানে প্রথম যখন নতুন সরকার, এবার তুমি জানো একটা ইলেকশন আছে দেশে, আমাদের ইলেকশন আছে, ঠিক আছে, লোকসভা ইলেকশন, সরকার আসবে, পুরনো সরকার আবার রিটার্ন করতে পারে, নতুন সরকার গঠন করতে পারে, সেটা আলাদা ম্যাটার। তো প্রথম যে মিটিংটাতে কার পৌরোহিত্য হবে? প্রোটেম স্পিকারের পৌরোহিত্যে তিনি প্রিসাইডিং অফিসার হবেন। দ্য স্পিকার অ্যান্ড ডেপুটি স্পিকার আর সিলেক্টেড বাই, দেখেছো কি বলছে, স্পিকার এমন এবং ডেপুটি স্পিকার না থাকলে, স্পিকার না থাকলে ডেপুটি স্পিকার তার রোল নেবে। আর সিলেক্টেড বাই মেম্বার্স অফ দ্য পার্লামেন্ট ইজ হেল্ড আন্ডার দ্য প্রোটেম স্পিকার। পয়েন্ট টু বি নোটেড, এইটাকে আন্ডারলাইন করো। দ্য মেন ডিউটি অফ দ্য প্রোটেম স্পিকার ইজ টু অ্যাডমিনিস্টার দ্য ওথ অফ অফিস টু নিউ মেম্বার অফ দ্য হাউস। ওকে, যেটা তোমাদেরকে বোঝালাম। তো অল থিংস আর দেয়ার। দ্য ভাইস প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া ক্যান বি রিমুভড
from his office before the expiry of his term if বলছে উপরাষ্ট্রপতিকে রিমুভ করা যাবে তার অফিস থেকে তার এক্সপায়ারি হওয়ার আগে যদি if the Rajya Sabha passes a resolution by majority of its member and the Lok Sabha agree with the resolution. If the Supreme Court of India recommends his removal. Acha. If the president to so desire, naki none of the above. বলো তো একদমই ঠিকই তো বলেছে তো ভাইস উপরাষ্ট্রপতিকে রিমুভ করা যায় অবশ্যই রাজ্যসভা তিনি তো চেয়ারম্যান তাই না রাজ্যসভার চেয়ারম্যান তো রাজ্যসভা পাসেস যদি রাজ্যসভা পাস করে একটি রেজলিউশন কার দ্বারা বাই মেজরিটি অফ ইটস মেম্বার ঠিক আছে মেম্বারদের মেজরিটি দ্বারা দ্য রাজ্যসভা পাসেস এ রেজলিউশন বাই এ মেজরিটি অফ ইটস মেম্বার এবং লোকসভাকে এগ্রি করতে হবে দ্য লোকসভা এগ্রি উইথ দ্য রেজলিউশন তাহলে বুঝতে পারছো পয়েন্টটা বুঝতে পারলে তাহলে দ্য রাজ্যসভা passes a resolution by a majority of its member and the Lok Sabha agree with the resolution. Option C. এইটা আর এইটা হচ্ছে অপশন এ তা মনে রাখতে হবে the constitution state that the vice president can be removed vice president রিমুভ করা যেতে পারে by a resolution of Rajya Sabha passed by effective majority আমি তোমাদের প্রথমেই বলছিলাম না মেজরিটি চারটি প্রকারে আছে সিম্পল মেজরিটি এফেক্টিভ মেজরিটি অ্যাবসলিউট মেজরিটি স্পেশাল মেজরিটি বড় একটা এফেক্টিভ মেজরিটি দ্বারা মানে 50% of effective strength of the house here effective strength equal the total number of stand minus the number of vacancies যেটা ফাঁকা আছে এবং সিম্পল মেজরিটি মানে যেটা লোকসভাতে পাস এতটুকু যেটা লাভ নেই তুমি ডব্লিউবিসিএস পরীক্ষা দিয়ে যাচ্ছ রাজ্যসভাতে পাস করাতে হবে এফেক্টিভ মেজরিটি আর লোকসভাতে পাস করতে হবে সিম্পল মেজরিটি অ্যাকর্ডিং টু আর্টিকেল 67 ক্লজ বি অবশ্যই বাট নো সাচ রেজলিউশন মে বি মুভড অবশ্যই রাজ্যসভা অবশ্যই তাকে রিমুভ করা যেতে পারে 14 দিন আগে তাকে অ্যাডভান্স নোটিশ পাঠাতে হবে The notably the constitution does not list ground for removal. No vice president or ex officio vice president has ever faced removal proceeding. এখন পর্যন্ত আমাদের দেশে ভাইস প্রেসিডেন্ট বা এক্স অফিসিও ভাইস প্রেসিডেন্ট এখনো পর্যন্ত রিমুভাল হয়নি তো এই যে পয়েন্টগুলো ঠিক আছে এগুলো জেনে নিতে হবে এক্সাম যদি তুমি ক্লিয়ার করতে চাও এই যে ছোট ছোট ইনফরমেশনগুলো তোমাদের কিন্তু নলেজে রাখতে হবে মাথায় রাখতে হবে কিছু উপায় নেই না হলে which of the following function of vice president ex officio chairman of Rajya Sabha has been wrongly listed Rajya Sabha chairman অবশ্যই ex officio chairman Rajya Sabha তিনি যদি জানো ফাংশন করে ভাইস প্রেসিডেন্টের যখন প্রেসিডেন্ট থাকে না সেই রিগার্ডিং এ কোনটা ভুল আছে বলছে হি প্রিসাইড over the meeting of Rajya Sabha and conduct its business. He protect the privilege of the member of Rajya Sabha. He can dissolve the Rajya Sabha. He act as the spokesperson of Rajya Sabha before the president and the Lok Sabha. একদম প্রশ্ন থেকে যেটা পড়তেই লাগছে না 47 উত্তর হবে অপশন সি হি কারণ রাজ্যসভা কোনো ডিজলভ হয় না রাজ্যসভা পার্মানেন্ট হাউস দ্য ভাইস প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া ইজ দ্য সেকেন্ড হাইয়েস্ট কনস্টিটিউশনাল অফিস ইন ইন্ডিয়া তো উপরাষ্ট্রপতি হলো সেকেন্ড হাইয়েস্ট কনস্টিটিউশনাল পোস্ট বলতে পারো ভারতবর্ষে আফটার রাষ্ট্রপতি
after the president. Article 63, according to Article 63 of the Indian Constitution অনুযায়ী Article 63 of Constitution state that there shall be a Vice President of India. ভারতে একজন ভাইস প্রেসিডেন্ট থাকবে. The Vice President act as President in the absence of the President. যখন অ্যাবসেন্ট থাকে প্রেসিডেন্ট তার সেক্ষেত্রে কি কখন উপরাষ্ট্রপতি এই পালন করবে? যখন প্রেসিডেন্টের পোস্ট ফাঁকা থাকবে. কোন 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 গ্রাউন্ডে? হঠাৎ যদি মারা যান বা রেজিগনেশন দিয়ে দিল বা তাকে রিমুভ করা হলো, ইমপিচ করা হলো, অর আদার সিচুয়েশন. The value of votes of MLA for election of the president is different in order to. তুমি বলো MLA, দেখবে যে রাজ্য মানে মেনলি যে সব রাজ্যে MLA সমান হয় না, এবার স্টেট টু স্টেট ডিপেন্ড করে, ঠিক আছে, কার উপর বেস করে. তো give greater weight to high populated state, safeguard the interest of smaller state, keep the total value of MLA vote less than total value of MP vote, maintain uniformity in the scale of representation of different state. Yes, option D হবে এখানে কারেক্ট. The value of vote of MLA for election of the president different order because কারণ যে রাজ্যে যেমন জনসংখ্যা পপুলার তার উপর বেস করে সেখানে মানে সিটস হয়. তো অবশ্যই মেনটেন ইউনিফর্মিলিটি ইন দ্য স্কেল অফ রিপ্রেজেন্টেশন অফ দ্য ডিফারেন্ট স্টেট. নো, অপশন ডি. অপশন ডি উইল বি দ্য কারেক্ট অ্যান্সার. চোখ কান বুঝে অপশন ডি হবে. The value of vote cast by elected member of the state. তোমরা জানো রাষ্ট্রপতি ইলেকশনে কারা পার্টিসিপেট করে? স্টেট লেজিসলেটিভ অ্যাসেম্বলি পার্টিসিপেট করে. আর ইউটি করে দিল্লি পুডুচেরি, যেহেতু ওখানে স্টেট লেজিসলেটিভ অ্যাসেম্বলি আছে, লোকসভা রাজ্যসভা পার্টিসিপেট কিন্তু ইলেক্টেড মেম্বার নট নমিনেটেড মেম্বাররা পার্টিসিপেট করে. কাউন্সিলের মানে বিধান পরিষদের কোনো রোল নেই, ঠিক আছে. The right against exploitation in the fundamental rights, শোষণের বিরুদ্ধে অধিকার, যেটা তোমরা আর্টিকেল 23-24 পড়েছো, have been given to children labor, government servant, না legislator. তো উত্তর হবে রাইট টু শোষণের বিরুদ্ধে অধিকার. এখানে কিন্তু মনে রাখতে হবে কি, অবশ্যই চিলড্রেন. তো একদমই বলা আছে. তো ফান্ডামেন্টাল রাইটস আর বেসিক রাইট অফ কমন পিপল, একদম যেন মৌলিক অধিকার, ব্যক্তির কমন একটা অধিকার, কমন পিপলের সাধারণ মৌলিক অধিকার. অ্যান্ড inalienable right of people who enjoy it under the Charter of Right contained in Part 3, 12 to 35. আর্টিকেল যদি তুমি 23 থেকে 24 যদি দেখো, ফোর্সফুল লেবার না, অপশন এ হবে. চিলড্রেন বলছে, চিলড্রেন 6 থেকে 14 বছরের চিলড্রেন, শিশু ও মহিলাদের কথা বলা হয়েছে এখানে মূলত. দ্য প্রেসিডেন্ট ক্যান ডিক্লেয়ার ন্যাশনাল এমার্জেন্সি, রাষ্ট্রপতি মনে করলে জাতীয় এমার্জেন্সি জারি করতে পারে. অনলি ইন অ্যাটাক অফ only in case of foreign attack, কোনো বিদেশি যদি কোনো একটা বিদেশি মানে বিদেশ কোনো দেশ যদি অ্যাটাক করে, অনলি ইন কেস অফ আর্মড রিভলিউশন, কোনো মানে কু হয় না দেশের ভেতরেই, দেখবে পাকিস্তান আফগানিস্তান দেখা যায় আর্মড রিভলিউশন. ইফ হি স্যাটিসফাইড দ্যাট এ গ্রেট থ্রেট, যদি তিনি স্যাটিসফাই হয় একটা দ্যাট এ গ্রেট থ্রেট এক্সিস্ট টু দ্য সিকিউরিটি অফ ইন্ডিয়া, সিকিউরিটির একটা ব্রিচ হওয়ার সমস্যা মানে সম্ভাবনা আছে বা বড় থ্রেট আছে, ডিউ টু ওয়ার অর এক্সটার্নাল অ্যাগ্রেশন অর আর্মড রিভলিউশন, নান অফ দ্য অ্যাবভ. তো দেখো 50টা প্রশ্ন হয়ে গেল. তো অপশন সি একদম ঠিক বলেছো. অপশন সি, ন্যাশনাল এমার্জেন্সি ক্যান বি ডিক্লেয়ার অন দ্য বেসিস অফ এক্সটার্নাল অ্যাগ্রেশন, আর্মড রিভলিউশন ইন দ্য হোল অফ ইন্ডিয়া. পুরো ভারত জুড়ে এমার্জেন্সি জারি করতে পারে, বাট ভারতের কোনো একটা পার্টে, কোনো একটা টেরিটরিতে,
Such an emergency was declared in India in 1962, 71 and 75. এগুলো জানতে হবে। এরকম এমার্জেন্সি ভারতে জারি হয়েছিল 1962 সালে, 71 সালে এবং 75 সালে। থ্যাংক ইউ। দ্য অফিস অফ হুইপ ইজ মেনশনড ইন, হুইপ জারি করা। তো কনস্টিটিউশন অফ ইন্ডিয়া, রুলস অফ দ্য হাউস, ইন এ সেপারেট পার্লামেন্টারি স্ট্যাটু, নান অফ দ্য অ্যাবাভ। ধরো কোনো কারণে কোনো দল অবশ্যই তার দলের নেতাদের উদ্দেশ্যে বলতেই পারে, হুইপ জারি করতে পারে যে আপনারা পক্ষে ভোট দিন বা বিপক্ষে ভোট দিন বা ভোট দান থেকে নিজেকে বিরত রাখুন, একে হুইপ জারি করা বলে। চিন্তা করে বলো, যদি কথা শোনো তাহলে কিন্তু সেই দল তোমার এগেনস্টে হুইপ জারি করতে পারে, তোমাদের এগেনস্টে অ্যান্টি ডিফেকশনও আনতে পারে। তো অপশন ডি, নো ডি, ইন ইন্ডিয়া দ্য পার্টি হুইপ ডাইরেক্ট দ্য পার্টি মেম্বার টু স্ট্রিক্ট দ্য পার্টি স্ট্যান্ড অন সার্টেন ইস্যু অ্যান্ড ডাইরেক্ট দেম টু ভোট অ্যাজ পার দ্য ডাইরেকশন অফ সিনিয়র পার্টি মেম্বার। ঠিক আছে, পার্টির অনুযায়ী তোমাকে ভোট দিতে হবে। হুইপ ক্যানট বি ইউজ ইন অল কেস, হুইপ নিয়ে সমস্ত কিছু জারি করা হয় না। ফর এক্সাম্পল, পলিটিক্যাল পার্টি ক্যানট ইস্যু এনি ডাইরেকশন অর হুইপ টু মেম্বার টু ভোট অর নট ভোট ইন পার্লামেন্ট প্রেসিডেন্সিয়াল পোল। রাষ্ট্রপতি ইলেকশনের ক্ষেত্রে হুইপ জারি করা যেতে পারে না। ঠিক আছে, এগুলো জানতে হবে। আচ্ছা, দ্য রিপ্রেজেন্টেশন অফ স্টেট ইউটি, স্টেট রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চল ইন দ্য রাজ্যসভা আর ইলেক্টেড বাই দ্য মেম্বার অফ স্টেট লেজিসলেটিভ অ্যাসেম্বলি অনলি। আচ্ছা, দ্য ইলেক্টেড মেম্বার অফ স্টেট লেজিসলেটিভ অ্যাসেম্বলি অনলি। দ্য সিস্টেম অফ প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন বাই সিঙ্গেল ট্রান্সফারেবল ভোট, না দ্য সিস্টেম অফ প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন বাই লিস্ট। দ্য রিপ্রেজেন্টেশন অফ স্টেট ইউটি রাজ্যসভা, বলো এবার তো রাজ্যতে ইলেকশন আছে। আচ্ছা, দ্য ইলেক্টেড মেম্বার অফ, কারা ভোট দেয়? দ্য ইলেক্টেড মেম্বার্স অফ দ্য স্টেট লেজিসলেটিভ অনলি, অপশন 2। আর দ্য ভোটটা কি করা হয়? প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন বাই মিনস সিঙ্গেল ট্রান্সফারেবল ভোট। তো 2 এবং 3, ঠিক আছে। ফোর্থ শিডিউলটা ভালো করে পড়বে। The Rajya Sabha or Council of State is the upper house of the Parliament of India. Membership of the Rajya Sabha is limited by the Constitution to maximum 250 member. Current law have provide provision for 240 member, 245 member. এগুলো দেখে নেবে। আচ্ছা, who appoint ad hoc committee on parliament? পার্লামেন্টে তোমরা পড়েছো, পার্লামেন্টে বিভিন্ন কমিটি আছে, একটা স্ট্যান্ডিং কমিটি, অ্যাডহক কমিটি। অ্যাডহক কমিটি বা টেম্পোরারিলি আলোচনা হয়, আলোচনা হয়ে গেল, কমিটি ডিসলভ। যেমন জিএসটি, এস্টিমেট কমিটি, পাবলিক অ্যাকাউন্ট, এগুলো সব পার্মানেন্ট কমিটি। তো বলো, হু অ্যাপয়েন্ট অ্যাডহক কমিটি অন পার্লামেন্ট? কে অ্যাপয়েন্ট করে অ্যাডহক কমিটি অন পার্লামেন্ট? তো স্পিকার অফ লোকসভা, চেয়ারম্যান অফ রাজ্যসভা, বোথ এ অ্যান্ড বি, নাকি নান অফ দ্য অ্যাবভ? কি উত্তর হবে? অবশ্যই হু অ্যাপয়েন্ট অ্যাডহক কমিটি অফ স্পিকার অফ লোকসভা এন্ড চেয়ারম্যান রাজ্যসভা। অ্যাডহক কমিটি আর অ্যাপয়েন্টেড ফর স্পেসিফিক পিরিয়ড অফ স্পেসিফিক পারপাস অ্যান্ড দে কেস টু এক্সিস্ট ওয়েন দে ফিনিশ টাস্ক অ্যাসাইন টু দেম অ্যান্ড সাবমিট এ রিপোর্ট। ইউনিয়নের ক্ষেত্রে তোমার স্পিকার, লোকসভার ক্ষেত্রে স্পিকার, রাজ্যসভার ক্ষেত্রে চেয়ারম্যান। সিম্পল প্রশ্ন ভাই, এত ভেবো না। If in the event of president and vice president not being available, president নেই এবং উপরাষ্ট্রপতিও নেই, রাজ্যসভার চেয়ারম্যানও নেই, who among the following will perform the function of the president? তখন পার্লামেন্টে বর্তমান ওম বিড়লা স্পিকার। তো বলো, who among the following will perform the function of the president?
তো এই মুহূর্তে কে তখন রোল নেবে, কোনো কারণে ধরো উপরাষ্ট্রপতি নেই, রাষ্ট্রপতিই নেই, তখন সেক্ষেত্রে রোলটা কে নেবে? প্রাইম মিনিস্টার, স্পিকার অফ লোকসভা, একদমই চিফ জাস্টিস অফ ইন্ডিয়া, চিফ জাস্টিস অফ ইন্ডিয়া, সিজিআই। ঠিক আছে, দ্য ইন্ডিয়ান পার্লামেন্ট হ্যাজ enacted the law for the discharge of the function of the president when vacancies occur in the office of the president and of the vice president simultaneously owing to removal, death, resignation, the incumbent or otherwise। এরকম সিচুয়েশনে যদি প্রেসিডেন্ট ভাইস প্রেসিডেন্ট না থাকে, হিস্ট্রি রয়েছে দেখে নাও। Which of the following statement regarding Supreme Court of India is not correct? সুপ্রিম কোর্ট রিগার্ডিং এর মধ্যে কোন ইনফরমেশনটা ভুল আছে তোমাকে বলতে হবে। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। বলছে ইট অ্যাক্ট অ্যাজ দ্য গার্জিয়ান অফ দ্য লিবার্টিজ অফ দ্য পিপল অফ ইন্ডিয়া, ইট অ্যাক্ট দ্য গার্জিয়ান অফ দ্য কনস্টিটিউশন, ইট অ্যাক্ট প্রোটেক্টর অফ দ্য ডিপিএসপি। আচ্ছা বলো তো, ডিপিএসপি কোর্টে কি এনফোর্সেবল হয়? ডাইরেক্টিভ প্রিন্সিপাল কি কোর্টে এনফোর্সেবল হয়? না, হয় না স্যার। Directive DPSC shall not be enforceable in any court। তো হয়ে গেল, গল্প শেষ, শেষ হয়ে গেল, এখানে এন্ড। পরের মানে পড়তেই হবে না, পরের অপশান। হ্যাঁ, আমার জেনে রাখতে হবে, যেহেতু আমি পরীক্ষা দিচ্ছি না, আমি প্র্যাকটিস করছি, পরের অপশানটা মনে রাখতে হবে। তো যদি কোনোদিন রাষ্ট্রপতি, উপরাষ্ট্রপতি রিগার্ডিং যদি কোনো কোয়েশ্চেন অ্যারাইজ হয়, মানে ধরো মানে সাপোজ ধরো ভোট নিয়ে, তো সেক্ষেত্রে কিন্তু আমাদের সুপ্রিম কোর্ট যে কথাটা বলে সেটাই ফাইনাল। ঠিক আছে, নর্মালি কার পৌরোহিত্য হয়? ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার পৌরোহিত্য হয়। ডিপিএসপি মনে রাখতে হবে আর পজিটিভ অব্লিগেশন অন দ্য স্টেট থ্রু নট এনফোর্সেবল ইন এনি কোর্ট, কোর্ট অফ ল। 36-51 পার্ট 4 অবশ্যই পড়বে। রাষ্ট্র পরিচালনা করে নীতি নির্দেশক, কিন্তু খুব এসেন্সিয়াল ফিচার। ডিপিএসপি দেখতেই পাচ্ছ এনসিওর করা কিন্তু গভর্নমেন্টের অনেক ইয়ে থাকে, কিন্তু ডিপিএসসি সমস্ত প্রভিশন এনসিওর করা সম্ভব না, কারণ আমাদের তো ফান্ড নেই। ডিপিএসসি যে সমস্ত প্রভিশন যদি আমাকে করতে হয়, সেক্ষেত্রে তোমার ফান্ডের দরকার। আচ্ছা, দ্য স্যালারি অফ দ্য চিফ জাস্টিস অফ চিফ জাজ অ্যান্ড আদার জাজ অফ সুপ্রিম কোর্ট, বলো। বলছে চিফ জাজ এবং আদার জাজের স্যালারি কে বহন করে? The salary of the chief judge and other of court, আচ্ছা, cannot be, আচ্ছা, the salary chief judge এবং চিফ জাস্টিস অফ ইন্ডিয়া এবং আদার জাজের স্যালারি ক্ষেত্রে এর মধ্যে বলো সুপ্রিম কোর্টের ক্যানট বি রিডিউস আন্ডার এনি সার্কামস্টান্সেস, রিডিউস করা যাবে না যে কোনো মানে অবস্থানে। ক্যান বি রিডিউস বাই পার্লামেন্ট বাই 2/3 মেজরিটি, রিডিউস করা যেতে পারে 2/3 মেজরিটি দ্বারা পার্লামেন্টের। ক্যান বি রিডিউস ডিউরিং দ্য এমার্জেন্সি, এমার্জেন্সির সময় রিডিউস করা যেতে পারে। ক্যান বি রিডিউসড ডিউরিং দ্য ফিনান্সিয়াল এমার্জেন্সি। এক্স্যাক্টলি ক্যান বি রিডিউসড, নো, ক্যানট বি রিডিউসড ডিউরিং ফিনান্সিয়াল, অপশন ডি। Article 125 of Indian Constitution leaves it to the Indian Parliament to determine the salary। তুমি জানো আর্টিকেল 125 যদি তুমি পড়ো, সেখানে স্যালারি, অ্যালাওয়েন্স সমস্ত কথা বলা আছে। ঠিক আছে, পেনশন সুপ্রিম কোর্টে জাজেসদের। However, Parliament cannot alter or any of these privilege right to judge disadvantage after he is her appointed the financial emergency provide under Article 360। emergency সময় কিন্তু তার স্যালারি কাট করা যাবে না। The central government can legislate on a subject in state list। তুমি জানো স্টেট লিস্টে স্টেট ল বানায়, ইউনিয়ন গভর্নমেন্ট, সেন্ট্রাল গভর্নমেন্ট ল বানায়, কনফারেন্স সেন্ট্রাল স্টেট বোথ। এক্ষেত্রে বলছে স্টেট লিস্টে কখন ইউনিয়ন ল বানাবে, সেন্ট্রাল গভর্নমেন্ট ল মেক করবে। বলছে ইফ দ্য প্রেসিডেন্ট পাসেস এ রেজলিউশন, যদি রাষ্ট্রপতি কোনো রেজলিউশন পাস করে। ইফ দ্য প্রেসিডেন্ট ইস্যু অ্যান অর্ডিন্যান্স টু দিস, যদি রাষ্ট্রপতি এক্ষেত্রে কোনো অর্ডিন্যান্স জারি করে। ঠিক আছে, দ্য সুপ্রিম কোর্ট গ্র্যান্ট নেসেসারি অথরিটি টু দ্য পার্লামেন্ট, যদি সুপ্রিম কোর্ট যদি অথরিটি দেয়। বলছে দ্য রাজ্যসভা পাসেস এ রেজলিউশন, যদি রাজ্যসভা পাস করে রেজলিউশন দ্বারা বাই 2/3 মেজরিটি ডিক্লেয়ার দ্যাট পার্টিকুলার সাবজেক্ট ইন দ্য স্টেট লিস্ট টু বি ন্যাশনালি ইম্পর্টেন্ট। তো এখানে চোখ কান বুঝে অপশন ডি হবে, কারণ রাজ্যসভা হলো কাউন্সিল অফ স্টেট। যদি রাজ্যসভা যদি
রেজলিউশন পাস করে 2/3 মেজরিটি দিয়ে, তো সেক্ষেত্রে কিন্তু স্টেট সাবজেক্টে ইস্যু ইন পাবলিক ইন্টারেস্ট, জাতীয় স্বার্থে, সেক্ষেত্রে কিন্তু এমার্জেন্সি বলছি, সেক্ষেত্রে কিন্তু স্টেট সাবজেক্টে ইউনিয়ন ল মেক করতে পারবে। তো অপশান এখানে কি হবে? অপশান ডি হবে। সে প্রশ্ন কত সুন্দর প্রশ্ন, ঠিক আছে। Which of the following has been wrongly listed as a DPSP? DPSP regarding এর মধ্যে কোনটা ভুল? বলছে প্রভিশন অফ অ্যাডুকেট মিনস অফ লিভলিহুড ফর অল সিটিজেন, বলছে পর্যাপ্ত জীবিকা ব্যবস্থা করবে রাষ্ট্র। প্রভিশন অফ এমপ্লয়মেন্ট ফেসিলিটি টু অল এবেল বডিড পারসন, প্রতিটা এবেল পারসন তাদের এমপ্লয়মেন্ট জেনারেট করবে। প্রোটেকশন অফ উইকার স্পেশালি চিলড্রেন, উইকার সেকশন বিশেষত শিশুদেরকে প্রোটেক্ট করবে। সিকিউরিং অফ ইকুয়াল পে ফর ইকুয়াল ওয়ার্ক ফর টু বোথ মেন অ্যান্ড ওমেন, একই কাজে একই পরিশ্রম ছেলে এবং মেয়ে। আচ্ছা তুমি যদি ভালো করে যদি ডিপিএসসি কজন পড়েছো জানি না, তাও ভালো করে পড়বে। তুমি যদি ডিপিএসসি ভালো করে পড়ো, তুমি সেখানে কোথাও তুমি পাবে না প্রভিশন অফ এমপ্লয়মেন্ট ফেসিলিটি, না এইটা অপশন বি, ঠিক আছে, খুব গুরুত্বপূর্ণ, এখানে কিন্তু লেখা নেই। ওকে, which of the following legislative power of state council of minister have been wrongly listed? এর মধ্যে কোনটি ভুল বলতে হবে? স্টেট কাউন্সিল, মানে কাউন্সিল অফ স্টেট মানে রাজ্যসভা, রিগার্ডিং কোনটা ভুল তোমাকে বের করতে হবে, ভুল ইনফরমেশন তোমাকে বের করতে হবে। বলছে ইট সামন অ্যান্ড প্রোরোগ দ্য সেশন অফ ইদার হাউস অফ দ্য, দেখো এই প্রশ্নটা পড়তেই লাগছে না। রাজ্যসভা, আমি বারবার বলছি, সে প্রোরোগ হোক ডিজলভ হোক লোকসভার হয়, নট রাজ্যসভা, কারণ রাজ্যসভা হলো পার্মানেন্ট বডি, পার্মানেন্ট হাউস, 1/3 কি বলছো বলো? হ্যাঁ, রাজ্যসভা পার্মানেন্ট হাউস, এটা ডিজলভ হয় না। তো এছাড়া বাকি ইনফরমেশন গুলো, ইট ডিটারমাইন দ্য বিজনেস অ্যান্ড টাইম টেবিল অফ দ্য স্টেট লেজিসলেচার, এছাড়া শুধু তাই নয়, অল ইন্ডিয়া পোস্ট ক্রিয়েট করা, সেক্ষেত্রে রাজ্যসভার রোল থাকে, এগুলো তোমরা জানো। কিন্তু দ্য গভর্নর সামন দ্য সেশন অফ বোথ হাউস অফ দ্য স্টেট লেজিসলেচার অ্যান্ড প্রোরোগ দেম, দ্য গভর্নর ক্যান ইভেন ডিজলভ, ঠিক আছে। দেখো রাজ্যসভা, দেখো এখানে সরি এটা বলা ভুল হয়েছে, রাজ্য বিধানসভার কথা বলছে, স্টেট লেজিসলেটিভ অ্যাসেম্বলি, দ্য গভর্নর ক্যান ইভেন ডিজলভ দ্য বিধানসভা, কিন্তু বিধান পরিষদ করতে পারে না, ইয়েস স্টেট লেজিসলেচার। দিস পাওয়ার আর ফর্মাল অ্যান্ড গভর্নর while using this power must according to the advice of council minister, হ্যাঁ হ্যাঁ সরি স্যার আমার একটু বোঝা ভুল হয়েছে, একটা লেজিসলেটিভ পাওয়ার অফ দ্য স্টেট কাউন্সিল অফ মিনিস্টার, এখানে রাজ্য বিধানসভা বলছে না, এখানে হ্যাঁ রাজ্য বিধানসভার ক্ষেত্রে, ঠিক আছে। সামন অ্যান্ড প্রোরোগ সেশন ইদার অফ দ্য, না এটা রং। আচ্ছা, দ্য সাবজেক্ট অন হুইচ বোথ দ্য সেন্ট্রাল অ্যান্ড স্টেট গভর্নমেন্ট ক্যান লেজিসলেট আর কন্টেন্ট ইন, এটা সোজা প্রশ্ন। এবারেও যেখানে সেন্ট্রাল গভর্নমেন্ট এবং স্টেট গভর্নমেন্ট বোথ ল মেক করবে, তাই কি বলে যুগ্ম তালিকা, কনকারেন্ট লিস্ট বলবে, তাই তো। তো আর্টিকেল তোমরা পার্ট 11-12 পড়েছো, 235 থেকে 300 পড়েছো, ঠিক আছে, শিডিউল 7। আচ্ছা আজকে অবধি রইল, দেখা হবে আগামীকাল আবার তোমাদের সাথে, এই সেশনটাই কালকে নেবো, ঠিক আছে, পার্ট 4 নেবো। তো চ্যানেলটা সাবস্ক্রাইব করার, এই ধরনের প্রশ্ন তোমাদের কিন্তু প্র্যাকটিস করতে হবে, এই প্রশ্নগুলো কিন্তু খুব পরীক্ষার জন্য খুব